প্রতিনিয়ত মানে আমার সাথে টর্চার করতো, প্রতিনিয়ত উনি আমাকে মানে আমার সাথে শারীরিক সম্পর্ক করতো। হ্যাঁ, এটা ওনার বউও জানতো। ওনার বউ জানা সত্ত্বেও কখনো কিছুই বলতো না। কথা আছে না যে মানে লোভ মানুষকে কত না কি করতে পারে লোভে পড়ে। উনিও একটা মহিলা, আমিও একটা মহিলা। আজকে যদি আমি ওনার বোন হতাম তো উনি কি এই কাজটা করতে পারতো? যে আমার জায়গায় উনি যদি একটাবারও চিন্তা করে যে আজকে যদি ওর জায়গায় যদি আমি হতাম তা আমি এটা কিভাবে মেনে নিতাম? তো কখনো মানে আমার যে জাত সেও কখনো কিছুই বলে না। সেও প্রতিনিয়ত দেখে। আর আমি যদি যখনই ওনাকে আমি বলি যে দেখেন ভাবি আমি তো আপনার বোনের মতো, আমি তো আর আপনাদের কাছে কোনো অন্যায় করি নাই, বা আপনারা কেন আমার সাথে এরকম করতেছেন, বা আপনি সব কিছুই জানেন, আপনি কেন নিষেধ করতেছেন না? তখন মানে উল্টা মানে আমার তার থেকে ধমক খেতে হয় যে আমি ওনাকে বলছি বাহিরের কেউ জানি এই কথা জানি না জানে, বাহিরের সবাই জানে যে আমাকে ওরা অনেক মানে অনেক ভালোবাসে, অনেক মানে ই করে। বাইরের সবাই জানে এটা। কিন্তু প্রতিনিয়ত যে কী হচ্ছে সেটাই আমি মানে একমাত্র আমিই বুঝতেছি যে আমার সাথে প্রতিনিয়ত কী চলতেছে বা কী করতেছে। তো দেখেন আমি অনেক চেষ্টা করছি যে ওদের মাঝে থাকার জন্য, যে আমি আমার জামাই তো মারাই গেছে। তো আমি চাচ্ছি যে ওর স্মৃতিটুকু নিয়ে ওর যে মানে কবরটা আছে আমার শ্বশুরবাড়িতে, জাস্ট অতটুকু স্মৃতি নিয়ে আমি ওদের বাড়ির ভিতরেই থাকতে চাইছিলাম, যদি ওরা ভালো করে আমাকে রাখতে জানতো। তো ওরা কী করলো, আমার ভাসুর কী করলো, যে কাজটা আমার সাথে আমার ভাসুর করছে, আমি মনে করি যে এই যে কাজটা করছে ওনার একবার হলেও বিবেকে বাধা দেওয়া উচিত ছিল। আসসালামু আলাইকুম, আমার নাম সালমা। আমি আজকে আসছি আপনাদের মাঝে আমার জীবনের কিছু গল্প নিয়ে। অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমার বিয়ের 2 বছর পরে আমার হাজব্যান্ড মারা যায়। কিন্তু আমার ভাসুর আমাকে অন্য কোথাও বিয়ে হতে দেয় না। অন্য কোনো জায়গায় বিয়ে না দিয়ে আমাকে ইউজ করে প্রতিনিয়ত, যে আমার যাতে অন্য কোথাও বিয়ে হয়ে যায়। তো তখন যদি আমার মানে এই বাড়িতে আমার হাজব্যান্ড তো এখন মারা গেছে, এখন যত মানে সহায় সম্পত্তি যাই আছে না কেন, আমার হাজব্যান্ডের যে সহায় সম্পত্তি আছে ওটার ভাগ কিন্তু আমি পাবো। তো এখন আমার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায় তো সেই মানে সম্পত্তিটুকু আমি পাবো, সেটা তো আর ওনার ভাই পাবে না, বা আমার ভাসুর যিনি উনি পাবে না। এটা বিবেচনা করে তো উনি কী করলো, যে আমাকে অন্য কোথাও বিয়ে না দিয়ে উনি প্রতিনিয়ত উনি আমার সাথে ফিজিক্যাল রিলেশন করে প্রতিনিয়তই। তো আমি এতে বাধা দিতে পারি না, কোনো কিছুই না। আর আমি বাধা দিতে গেলে তখন আমার উপরে টর্চার শুরু হয়ে যায়। আর যে দেখেন আজকে আমি ওরই ভাইয়ের বউ, 2 বছর হয়ে গেছে আমার হাজব্যান্ড মারা গেছে। মানে যখন মারা গেছে তখন থেকে হয়তোবা একটু মানে হ্যাপি ছিলাম। এখন যখন সবাই বলতেছে যে দেখো, ওদেরকে সবাই বলতেছে যে দেখ বউটার বয়সও তো ঠিক তেমন একটা হয় নাই, তো একটা মানে বউটাকে ভালো একটা ছেলে দেখা বিয়ে শাদী দিয়ে দেয় সবাই মিলে জিলে। কারণ আমার ছেলেটা মানে সবাই বলতেছে আর কি, মানে ওর চাচা চাচি যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, যে ছেলেটা তো মারাই গেছে, তো এর পিছনে তো কারোই হাত নাই। তার মানে মেয়েটা যখন আমাদের বাড়িতেই আসে তো আমরা একটা দেখে চিনতে মেয়েটার ভবিষ্যতের জন্য চিন্তা করে হলো ওকে একটা বিয়ে শাদী দিয়ে দিই। কিন্তু আমার ভাসুর মাথায় এটাই নিছে যে আমাকে যদি অন্য কোথাও বিয়ে দেয় তো তাহলে ওর যে ভাইয়ের যে মানে আমার হাজব্যান্ডের যে সহায় সম্পত্তি আছে তা থেকে তো আমি ভাগ পাবো, তো আমি তো এগুলো সব নিয়েই যাব। তো আমি যদি এগুলো নিয়েই যাই তাহলে ওনার একটা সমস্যা না? মানে এর জন্য উনি প্রতিনিয়ত মানে আমার সাথে টর্চার করতো, প্রতিনিয়ত উনি আমাকে মানে আমার সাথে শারীরিক সম্পর্ক করতো। হ্যাঁ, এটা ওনার বউও জানতো। ওনার বউ জানা সত্ত্বেও কখনো কিছুই বলতো না। কথা আছে না যে মানে লোভ মানুষকে কত না কি করতে পারে লোভে পড়ে। উনিও একটা মহিলা, আমিও একটা মহিলা। আজকে যদি আমি ওনার বোন হতাম তো উনি কি এই কাজটা করতে পারতো? যে আমার জায়গায় উনি যদি একটাবারও চিন্তা করে যে আজকে যদি ওর জায়গায় যদি আমি হতাম তা আমি এটা কিভাবে মেনে নিতাম? তো কখনো মানে আমার যে জাত সেও কখনো কিছুই বলে না। সেও প্রতিনিয়ত দেখে। আর আমি যদি যখনই ওনাকে আমি বলি যে দেখেন ভাবি আমি তো আপনার বোনের মতো, আমি তো আর আপনাদের কাছে কোনো অন্যায় করি নাই, বা আপনারা কেন আমার সাথে এরকম করতেছেন, বা আপনি সব কিছুই জানেন, আপনি কেন নিষেধ করতেছেন না? তখন মানে উল্টা মানে আমার তার থেকে ধমক খেতে হয় যে আমি ওনাকে বলছি বাহিরের কেউ জানি এই কথা জানি না জানে,
বাইরে সবাই জানে যে আমাকে ওরা অনেক অনেক ভালোবাসে, অনেক মানে ই করে, বাইরে সবাই জানে এটা। কিন্তু প্রতিনিয়ত যে কী হচ্ছে সেটাই আমি একমাত্র আমিই বুঝতেছি যে আমার সাথে প্রতিনিয়ত কী চলতেছে বা কী করতেছে। তো দেখেন আমি অনেক চেষ্টা করছি যে ওদের মাঝে থাকার জন্য, যে আমি আমার জামাই তো মারাই গেছে, তো আমি চাচ্ছি যে ওর স্মৃতিটুকু নিয়ে, ওর যে কবরটা আছে আমার শ্বশুরবাড়িতে, জাস্ট অতটুকু স্মৃতি নিয়ে আমি ওদের বাড়ির ভিতরেই থাকতে চাইছিলাম, যদি ওরা ভালো করে আমাকে রাখতে জানতো। তো ওরা কী করলো, আমার ভাসুর কী করলো, যে কাজটা আমার সাথে আমার ভাসুর করছে, আমি মনে করি যে এই যে কাজটা করছে ওনার একবার হলেও বিবেকে বাধা দেওয়া উচিত ছিল, যে আজকে যদি এই কাজটা যদি আমার বোনের সাথে হতো, বা আমার যে যা ছিল উনি যদি একটাবারও চিন্তা করতো যে এই মেয়েটা যদি আমার বোন হতো আমি কখনো এরকম করতে পারতাম? কখনোই পারতাম না। বা এই কাজটা যদি আমার সাথে করতো তখন আমার কেমন লাগতো? তো আমি এক পর্যায়ে কী বলবো, একদিন রাত্রেবেলা আমি সবাই শুয়ে পড়ছে, তো আমি তো জানি যে প্রতিদিন রাত্রের মতো আজকেও আমার ভাসুর কিছুক্ষণের ভিতরে আমার রুমে চলে আসবে। তো আমি কি করলাম, নিজে বাধ্য হয়ে তার আগের দিনে আমি একটা ডক্টরের কাছে যাই, ফার্মেসিতে গিয়ে আমি কিছুটা ঘুমের মেডিসিন নেই। ঘুমের মেডিসিন নেওয়ার পরে আমার ভাসুর যখন আমার রুমে আসে, প্রতিদিন উনি 1 গ্লাস করে পানি খায়। আর আমি কি করছি, সেই সুযোগটা কাজে লাগাইছি। আমি গ্লাসের ভিতরে জাস্ট একটা ঘুমের ওষুধ দিয়ে রাখছি। নিজের জীবন বাঁচানোর জন্য আমি যতটুকু করছি, আমি সত্যি কথাগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো অবশ্যই সেই পানিটার ভিতরে দিয়ে রাখছি। দেওয়ার পরে উনি কিছুক্ষণের মধ্যেও ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার ফাঁকে আমি আমার টুকটাক আমার যা প্রয়োজন ছিল, যা পারছি নিতে, যে কথা আছে না যে নিজের জীবন বাঁচলে তো অনেক কিছুই পাওয়া যাবে। তো আমি টুকটাক করে আমার যা দরকার ছিল, আমার যা নেওয়ার দরকার ছিল, আমার জামাই আমাকে মানে কিছু গয়না বানিয়ে দিয়েছিল, ওইগুলো ছিল আমার জামার চিহ্ন। কেন আমি ওখানে, আমার জামার স্মৃতি কেন আমি ওখানে রেখে আসবো? টুকটাক আমার যাই ছিল আমি নিয়ে ওখান থেকে চলে আসছি। চলে আসার পর থেকে ওদের কাছ থেকে অনেক দূরে আছি। কিন্তু মূলত কথা হচ্ছে, দেখেন কথা আছে না যে যদি কারো কপাল পড়ে তাহলে একেবারেই পড়ে যায়। এখন আমার বাবা মা কেউই নাই যে আমি কারো কাছে যাব। ছিল ওনরাই, আমি ওদের বসায় ছিলাম। দেখেন আজকে আমি পুরো একাই হয়ে গেছি। আজকে আমি আমার মনের কষ্টগুলো তুলে ধরার জন্য আমি আজকে আপনাদের সামনে আসছি। এ ব্যতীত আমার আর কেউ নাই। যদি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপু ভাইয়া যারাই আছেন না কেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আমার এখন কি করা উচিত অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। ধন্যবাদ।